সাইফ হাসান যদি খেলেন তিনি হৃদয়কে রিপ্লেস করতে পারেন, কেন তিনি পারভেজ ইমনকে রিপ্লেস করবেন? লাইন আপটা যেটা করা হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রেশার খেয়ে সোহান আর সাইফ হাসানকে খেলিয়ে দিতে হবে, কারণ না খেলালে সোশ্যাল মিডিয়ায় একটা বদনাম আসবে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ ক্রিকেটকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জিতেছে, সে কারণে অনেক সমালোচনায় হবে না, তবে কিছু জায়গা নিয়ে সমালোচনা হবে বা করতেই হয়, বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং নিয়ে। তানজিদ হাসান তামিম যেভাবে শুরু করেছিলেন, পাওয়ার প্লেতে 59 রান, কোনো উইকেট না হারিয়ে, সেই দলটা কিনা শেষ পর্যন্ত 20 ওভারে করেছে 154 রান। এই ব্যাটিং শেষের দিকে লোয়ার অর্ডার ব্যাট নিয়ে কী বলবেন? দেখেন, আমার কাছে পুরোপুরি মনে হয়েছে 20 থেকে 25টা রান কম হয়েছে। হ্যাঁ, যখন রশিদ খান এবং নূর বোলিং করছিলেন ওই সময়টা ডেফিনেটলি আপনি একটু ডিপ ব্যাটিং করতে চাইবেন। ইটস অবভিয়াস যে ওই সময় আপনি স্ট্রাগলও করতে পারেন, দুইটা ওয়ার্ল্ড ক্লাস বোলার বোলিং করছেন, এবং আপনি তখন একটু স্ট্রাইক রোটেশন নির্ভর ব্যাটিং করতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে শেষ 3 ওভার, ডেথ ওভার্সে ফজল হক ফারুক এবং আজমাতুল্লাহ ওমর যে খুব মিডিওকার বোলার, শেষ 3 ওভারে এটা খুব দৃষ্টিকটু ব্যাটিং ছিল, খুবই দৃষ্টিকটু ব্যাটিং ছিল। কারণ ওই সময়টা উইকেট একটু স্লো হয়ে আসছিল এবং সেই স্লোইশ উইকেটের অ্যাডভান্টেজটাও কিন্তু পুরাতন বলে ফারুকি এবং ওমরজাই নেওয়ার চেষ্টা করছে, স্লোয়ার বল করে, স্লোয়ার এবং একটু পেছনের লেন্থে বোলিং করে। এখন ফারুকের একটা ওভারে যে ওভারে 10 রান বা 9 রানের মতো আসলো, ওই ওভারে জাকের যে স্ট্র্যাটেজিটা মেনটেন করার চেষ্টা করছিলেন যে 2 নিয়ে খেলবেন, তার কাছে কনফিডেন্সটা ছিল না যে তিনি স্লক করে সেটাকে পার করতে পারবেন, স্লোয়ার বল স্লক করে পার করতে পারবেন, 2 নেবেন, ঠিক আছে, ইট ওয়াজ ওকে। কিন্তু এরপরে যতগুলো ট্রাই করতে গিয়ে মিস করেছেন, সেখান থেকে 2টা লাগবে না। এটাই আসলে আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট, আপনি তো অবশ্যই এক্সপেক্ট করবেন যে এতগুলো ট্রাই করলেন, সেই ট্রাইয়ের 2টা তো অন্তত লাগবে, 2টা লাগলে 12 রান। এবং আবারও বলি যে আজমাতুল্লাহ ওমর সাই এবং ফজল হক ফারুকি ডেথ ওভার্সে দে আর নট কোয়ালিটি বোলার্স। হ্যাঁ, আপনি যখন রশিদ এবং নূরকে খেলছেন ওই টাইমটা এক্সিকিউট করতে পারছেন না, সেটার একটা অজুহাত দাঁড় করানো যায় যে দে বোথ আর ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি বোলার্স এবং বেস্ট অফ দ্য বেস্ট বোলার্স। কিন্তু ওমর সাই এবং ফজল হক ফারুকিকে শেষ 3 ওভারে আপনি যদি ব্যাটে কানেকশন করতে না পারেন এবং স্লোয়ার দিচ্ছে, প্রেডিক্টেড স্লোয়ার দিচ্ছে, আপনি ইউ আর নট এবল টু হিট দ্য বল, তখন ইন্টারন্যাশনাল ক্রিকেটার হিসেবে জিনিসটা আসলে দৃষ্টিকটু লাগে। শ্রীলঙ্কার বিপক্ষে হংকং যে মানের ব্যাটিং করেছেন, বাংলাদেশ কি আজকে আফগানিস্তানের বিপক্ষে ওই মানের ব্যাটিংটা করতে পেরেছেন? না, আমি বলবো যে বাংলাদেশের ইনিশিয়াল স্টার্টটা ইট ওয়াজ সুপারব স্টার্ট। তানজিদ তামিম, আবারও বলি, তানজিদ তামিম 6-7 ওভার টিকে যাওয়া মানে, বা পারভেজ ইমনও যদি 6-7 ওভার টিকে যান, সেখানে আপনার ম্যাচ অনেকাংশে বের করে দিবে। কিন্তু ইউ নিড ইউর প্লেয়ার্স টু ক্যারি ফরওয়ার্ড। আমার কাছে মনে হয়েছে যে আজকে সাপোর্টটা পরবর্তী সময় কেউ দিতে পারেন না। হৃদয় ঠিক আছে, একটা সময় সেটেল করা দরকার ছিল ওই জায়গাটা, যেহেতু রশিদ নূর তারা অপারেট করছিলেন। কিন্তু এরপর যে সময়টা পুষিয়ে দেবেন, আমি লাস্ট 3 ওভারের কথা বলবো, লাস্ট 3 ওভারের মধ্যে একটা ওভারের প্রথম বলে তাওহিদ হৃদয় আউট হয়ে গেলেন। সো এক্সিকিউশনটা তো তাওহিদ হৃদয় করতে পারেন নাই। আলটিমেটলি আমি বলবো শামীম এক্সিকিউট করতে পারেন নাই, তাওহিদও সেটাকে পুষিয়ে দিতে পারেন নাই, তার ইনিশিয়াল সেটেলিংটা সেট হয়ে তারপর আউট হলেন। জাকের এবং সোহান আসলে কয়েকটা বল পেয়েছেন, তারপরও আমার কাছে মনে হয় যে যে কোয়ালিটির বোলিং হচ্ছিল ওই কোয়ালিটির বোলিংয়ে সোহানেরও অন্তত 2টা বল লাগা উচিত ছিল। বিশেষ করে একটা লেগ সাইডে ঘোরাতে চেয়েছেন, ঠিকমতো ঘোরাতে পারেন নাই দেখলাম। জাকের অনেকগুলো চেষ্টা করেছেন, হয় নাই। আমি বলবো যে বাংলাদেশ আপ টু দ্য মার্ক, লোয়ার ডাউন দ্য অর্ডার ওইভাবে ব্যাটিং করতে পারেনি। তবে মিড ওভার্সেও যেভাবে তারা আসলে রশিদ এবং নূরকে ডিল করেছে স্ট্রাইক রোটেশন, ইট ওয়াজ গুড। সাইফ হাসান আজকে বোলিংয়ে যথেষ্ট বাজে করেছেন, তার ব্যাটিংটা আপনার কাছে কতটা সঠিক মনে হয়েছে বা এইভাবে ব্যাট করা উচিত হয়েছে কিনা? সাইফকে যদি খেলাতে হয়, আমার কাছে মনে হয় যে সাইফকে নাম্বার 4-এ ব্যাটিং করানো উচিত, এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ সাইফ, আপনি যদি বিপিএল চিন্তা করে দেখেন, অলদো হি ডিড ওয়েল, আজকে সাইফ খেলেছেন, রান পেয়েছেন, স্ট্রাগলও করছিলেন, সেটাও কিন্তু একটা ব্যাপার আছে, সাইফ স্ট্রাগলও করছিলেন, রান পেয়েছেন শেষ পর্যন্ত। কিন্তু সাইফের কাছ থেকে এফেক্টিভিটিটা আপনি নাম্বার 4-এই বেশি পাবেন, যেটা বিপিএলও দেখা গেছে, নাম্বার 4-এই তিনি রান পেয়েছেন। বোলিংটা যদি আমি বলি, আমি প্রথম ওভারটা সাইফ যখন করছিলেন, আমার কাছে মনে হয়েছে ইট ওয়াজ অ্যান আউটস্ট্যান্ডিং ওভার। কেন? সাইফ অ্যাক্রস অ্যারাউন্ড দ্য উইকেট এসে বোলিং করছিলেন, কিন্তু এরপর হঠাৎ করে কেন অ্যাক্রস অ্যারাউন্ড দ্য উইকেট বোলিং করা সাইফ বাদ দিয়ে দিলেন, সেটা আমি বুঝলাম না। কারণ ওই বোলিংটা করে সাকসেসফুল হচ্ছিলেন এবং সেটা আফগানিস্তানের ব্যাটসম্যানদেরকে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করছিল। তো ওইটা পরবর্তী সময় কেন সাইফ হাসান করেন নাই সেটা আমি জানি না। এটা কি আম্পায়ারদের তরফ থেকে কোনো নির্দেশনা ছিল যে এটা করতে পারবা না, এরকম কোনো নিয়মও নাই বেসিকলি। কিন্তু আমি জানি না এটা কেন সাইফ হাসান পরবর্তীতে আর করেন নাই। অ্যারাউন্ড দ্য উইকেট করছেন, সামনে বল ফেলছেন, মার খাচ্ছেন। এই লেভেলের ক্রিকেটে তো আসলে এই টাইপের বল করলে আপনি মার খাবেনই। আমার কাছে মনে হয় যে সাইফের মতো একটা প্লেয়ার থাকা মানে, ঠিক আছে, আপনার বোলিংয়ের একটা ভালো অপশন বৃদ্ধি পায়, কিন্তু নট অ্যাজ এ মেইন বোলার।
আপনি তো আজকে সাইফকে মানে মোটামুটি মেইন বোলার হিসেবে ইউজ করতে হচ্ছিল। সাইফ এবং শামীম ৪টা ওভার তাদেরকেই করার একটা জায়গা ছিল। আমার কাছে মনে হচ্ছে একেবারে এইভাবে আপনি পার্ট টাইমার দিয়ে ৪ ওভার ডিল করবেন, দিস ইজ নট দ্য প্রপার ওয়ে টু প্লে ক্রিকেট। সাইম ভাই, ওয়ালটন ফ্রিজ আসলে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে অনেক সুনাম করছে, তো আপনি আপনার পরিবারে ওয়ালটন ফ্রিজ কেন নেবেন বা আরেকজনকে কেন নেওয়ার জন্য সাজেস্ট করবেন? আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে দেশীয় পণ্য, অনেকের একটা কনফিউশন থাকে যে দেশীয় পণ্যে কতটুকু আন্তর্জাতিক মানটাকে মেনটেন করা হচ্ছে। বাট ওয়ালটন যেমন কম্প্রেসারে ১২ বছরের ওয়ারেন্টি দিয়েছে, এটা তারা কেন দিয়েছে? কারণ তাদের কনফিডেন্সটা আছে। কারণ ওই কনফিডেন্সটা থেকেই যে আলটিমেটলি এটার প্রোডাক্টগুলো, এটার ভেতরের যে কলকবজাগুলো, সেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করেই করা। সো আলটিমেটলি ওই একটা কথা যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে করা। এখন আফটার দ্যাট এত বছর ধরে বলতেন আমাদের মাঝে তাদের ব্যবসা কার্যক্রম বজায় রেখেছে, ডেফিনেটলি তারা বেটার কিছু দিয়েছে দেখেই কিন্তু এত বছর ধরে তারা করছে। কারণ এই মার্কেটে, ইলেকট্রনিক্স মার্কেট যেখানে, সে বাইরের দেশের মাল্টিন্যাশনাল অনেক ব্র্যান্ডস আছে, তার মাঝে যখন আমার দেশীয় কোনো ব্র্যান্ড সাস্টেন করে যাচ্ছে, দ্যাট মিনস দে আর প্রোভাইডিং কোয়ালিটি গুডস। যেহেতু বলছিলেন যে আসলে পার্ট টাইম বোলারকে দিয়ে ৪ ওভার করাটা রিস্কি হয়ে যায়, আজকের একাদশটা আপনার কাছে প্রোফার মনে হচ্ছে কিনা, বা কোন জায়গায় ওই যে ৫ জন বোলারের জন্য কোন ক্রিকেটারকে নিলে আরও ভালো হতো? আমার কাছে যেটা মনে হয় যে টিম সিলেকশনটা হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রেশার খেয়ে। টিম সিলেকশনটা ডেটা অ্যানালাইসিস নির্ভর হয় নাই। এখন ডেটা অ্যানালাইসিস নির্ভর টিম সিলেকশন আপনি যখন করবেন, আপনি একদিন সফল হতে পারেন, একদিন আপনি ব্যর্থ হতে পারেন। কিন্তু দিস ইজ হাউ ক্রিকেট গোজ অন, তাই না? যেমন শ্রীলঙ্কার এগেনস্টে সবচাইতে সফল বোলারটার নাম বাংলাদেশের শরীফুল। আপনি এর আগের দিন শরীফুলকে নিয়েছেন, বাট তিনি ডেলিভার করতে পারেন, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট কেস। আফগানিস্তানের সঙ্গে আপনার সবচেয়ে সফল বোলারটা হওয়ার কথা নাসুমেরি, বাহাতি স্পিনার। আফগানিস্তান বাহাতি স্পিন খেলতে পারে না, দ্যাট ওয়াজ ওকে। কিন্তু আমার কথা হচ্ছে একই সঙ্গে তাওহিদ হৃদয়, সেই সঙ্গে সোহান, সেই সঙ্গে কেন সাইফ হাসান? আমার প্রশ্নের জায়গাটা এটা। সাইফ হাসান যদি খেলেন, তিনি হৃদয়কে রিপ্লেস করতে পারেন, কেন তিনি পারভেজ ইমনকে রিপ্লেস করবেন? আমার কোয়েশ্চেনটা সেই জায়গাটা। সাইফ হাসান খেললে হৃদয়কে রিপ্লেস করতে পারেন, কিন্তু কেন তিনি পারভেজ ইমনকে রিপ্লেস করবেন? কেন আপনার ওই জায়গাটায় নুরুল হাসান, সোহান, শেখ মেহেদিকে রিপ্লেস করবেন? একটা বোলিং অপশন বাড়ে। কেন তানজিম সাকিবকে আপনি এই টাইপের উইকেটে ড্রপ করবেন? সেটাও একটা প্রশ্নের জায়গা আসে যে তানজিম সাকিবকে আপনি কেন ড্রপ করবেন সেই জায়গাটায়। আমি এটা কারণটা খুঁজে পাইনি যে আপনি কেন ওইভাবে আসলে এই কাজটা করবেন। আমার কাছে পুরোপুরি মনে হয়েছে যে লাইন আপটা যেটা করা হয়েছে সোশ্যাল মিডিয়ার প্রেশার খেয়ে সোহান আর সাইফ হাসানকে খেলিয়ে দিতে হবে। কারণ না খেলালে সোশ্যাল মিডিয়ায় একটা বদনাম আসবে যে তাদেরকে খেলানো হয় না। কারণ আমাদের কাছে তো আসলে যে যখন দলে থাকে না, মনে হয় সে থাকলেই মনে হয় আমরা জিতে যেতাম। তো ওই কথাটা যাতে শুনতে না হয় টিম ম্যানেজমেন্টের, আমার কাছে মনে হয় সেটার জন্যই আসলে এটা ডেটা অ্যানালাইসিস নির্ভর কোনো হয় না এই টিম। ইভেন আপনি যদি বোলিং অপশনটা চেঞ্জ করতে চাইলে, তানজিম সাকিবকে যদি পরিবর্তনই করতে চান, সাইফুদ্দিনকে দিয়ে রিপ্লেস করাবেন আপনি। খুব সিম্পল, ম্যাচ আপটা আপনি সেইভাবে করবেন, তাই না? তানজিম সাকিবকে রিপ্লেস করলে সাইফুদ্দিনকে রিপ্লেস করাবেন। কিন্তু আপনি এইভাবে বোলিং অপশন ছাড়া যখন করেছেন, তার মানে হচ্ছে আপনি ওই সাইফ এবং সোহান দুজনকে অ্যাকোমোডেট করতে চেয়েছেন। কারণ এটা না করলে সোশ্যাল মিডিয়ায় কথা হবে, তাদেরকে সুযোগ দেওয়া হয় নাই। আরেকটা হচ্ছে ওই ইমন গতদিন 0 রানে 2 উইকেট পড়ার পর সবাই খারাপ প্লেয়ার হয়ে গেছেন আর কি। আজকে কিন্তু ম্যাচ হারলে কিন্তু ওই যে ওই একটা বোলারের অভাবেই কিন্তু হারতো। নাসুম যদি আউটস্ট্যান্ডিং বোলিং না করতেন, রিশাদ যদি গত ম্যাচের মতো পারফরমেন্স করতেন, তাহলে কিন্তু আজকে কিন্তু ম্যাচ জেতা সম্ভবই ছিল না আসলে। এইটা আসলে কেন আসলে সোশ্যাল মিডিয়াটা দেখতে হবে আসলে, কেন দেখেন? আমি জানি না, আমার কাছে মনে হয়েছে। আবার সেটা নাও হতে পারে, আমার কাছে মনে হয়েছে। কারণ আমি অতীতেও বিভিন্ন সময় দেখেছি যে এই প্রেশার খেয়েই আসলে এটা ফাইন টিউনিং হয়। আপনি যদি প্রোগ্রেস করতে চান, আপনি যদি উন্নতি করতে চান, আপনার কোনো একদিন 0 রানে 2 উইকেট পড়তে পারে না, তাই বলে পরের দিন আপনি ওই বছর 300 রান করা ব্যাটসম্যানকে বসিয়ে দেবেন? 700 রান করা একটা জুটি, দুজন মিলে 700 রান করেছেন এই বছর, তানজিদ এবং পারভেজ ইমন, আপনি এদের একজনকে বসিয়ে দেবেন? আপনার তো একটা সেট প্ল্যান থাকবে। ঠিক আছে, ফ্লপ করতে পারে, বাট আপনার অ্যানালাইসিস কী বলছে? আপনার অ্যানালাইসিস বলছে যে আপনার এই পেয়ারের যে কোনো একজন যদি টিকে যায় 6-7 ওভার পর্যন্ত, আপনার ম্যাচ উইনিং পার্সেন্টেজ 60 to 70%। খুব সিম্পল, আপনি কেন ওই জায়গাটা করবেন আমি জানি না। আরেকটা জায়গা আমি বলবো, সেটা হচ্ছে ফিল্ডিং ওয়াজ ভেরি পোর। কারণ যে পরিমাণ 2 রান লিক হয়েছে, এই 2 রানগুলো লিক হওয়া উচিত ছিল না। তাওহিদ হৃদয়ে, হি ইজ ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট ফিল্ডার্স অফ বাংলাদেশ, কিন্তু তাওহিদ হৃদয়ের ফিল্ডিংটা ইদানিংকালে খুবই দৃষ্টিকটু লাগছে। মনে হচ্ছে যে মানে সামহাউ হি ইজ নট দেয়ার। আমি জানি না, আপনি দেখবেন লিটন বেশ কয়েকবার মেজাজ কিন্তু হারিয়েছেন, বেশ কয়েকবার থ্রো ভালো হচ্ছে না,
পিক করা ঠিকঠাক মতো হচ্ছে না। রিশাদের ফিল্ডিং আজকে খুব বাজে হয়েছে। রিশাদের ফিল্ডিং, একটা ক্যাচও ছেড়েছেন। গুরবাজ কিন্তু অনেক আগেই একটা লাইফ পেয়েছেন রিশাদের কাছ থেকে। আপনাকে টু উইন ম্যাচেস ইউ হ্যাভ টু ক্যাচ দোজ চান্সেস। এবং লাস্টে রিশাদ 6 ফিট 3 ইঞ্চি লম্বা, তাকে ইচ্ছা করে কিন্তু ওই জায়গাটায় লং অন অঞ্চলে দাঁড় করানো হয়েছে। এগুলো নিতে হবে আসলে, এখন কঠিন কঠিন ক্যাচ, বাট ইন্টারন্যাশনাল T20 ক্রিকেট বড় মঞ্চ, কঠিন ক্যাচটাই আপনাকে নিতে হবে।